হে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের টেক নিউজে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তবে প্রথম যে খবরটা বলবো সেটা একটু দুঃখের খবর। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম অ্যাপেলের স্মার্ট ওয়াচ কিভাবে একজন ব্যক্তির জীবন রক্ষা করতে পারে। তবে আজকের প্রথম খবরটাও ওই স্মার্ট ওয়াচ সংক্রান্ত, কিন্তু সেটা খানিকটা দুঃখের। একটা অস্ট্রেলিয়ার বাচ্চা ছেলে, 4 বছর তার বয়স, সে একটা স্মার্ট ওয়াচ নিয়ে খেলা করছিল। স্মার্ট ওয়াচটা তার রিস্টে বাঁধা ছিল এবং সে মতো অবস্থায় হঠাৎ করে সেই স্মার্ট ওয়াচটা বাস্ট করে যায়। আমরা এতদিন পর্যন্ত স্মার্টফোন বাস্ট করতে দেখেছি, এই স্মার্ট ওয়াচও কিন্তু বাস্ট করে, এটা তার চরম নিদর্শন। বাচ্চা ছেলেটির হাতে চোট লেগেছে, অনেকটা জায়গা পুড়ে গেছে, দেখা যাক। তবে একটা আকর্ষণীয় খবর হচ্ছে, এখনো পর্যন্ত জানা যায়নি এই স্মার্ট ওয়াচটি কি কোম্পানির স্মার্ট ওয়াচ বা কোন মডেলের স্মার্ট ওয়াচ। 2-1 দিনের মধ্যে খবর এলে অবশ্যই আপনাদের সাথে সবার আগে শেয়ার করব। এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে, তাহলে সোজা টেক নিউজ পর্বে চলে যাব। যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, টেক বেঙ্গলি শর্টস আমাদের চালু হয়ে গেছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর আমরা টেলিগ্রামের উপর একটা ফ্যামিলি খুলেছি, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছিলেন তাদের জন্য টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে জয়েন করতে পারেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন টেক নিউজ পর্ব শুরু করি। আজকের প্রথম খবর শুরু করব ওয়ানপ্লাসকে দিয়ে। এতদিন পর্যন্ত ওয়ানপ্লাস যে আমাদের বিভিন্নভাবে ঠকিয়ে এসছে এর উপর আমি অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছি, যখন যেমন খবর পেয়েছি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তবে আজকে ওয়ানপ্লাস যে চিটটা আমাদের সাথে করলো না, সেটাকে ক্ষমা করবেন না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অবশেষে ওয়ানপ্লাসকে ব্যান করা হলো গিগবেঞ্চ স্কোরবোর্ড থেকে। OnePlus 9 সিরিজের যে ফোনগুলো লঞ্চ করা হয়েছে, OnePlus 9 Pro, OnePlus 9R, OnePlus 9, সেখানে নাকি গিগবেঞ্চের ক্ষেত্রে বেশ কিছু কারচুপি করেছিল OnePlus এবং এটা ধরা পড়ে গেছে আজকে। তার জন্য OnePlusকে গিগবেঞ্চের স্কোরবোর্ড থেকে মুছে ফেলা হয়েছে OnePlus 9 সিরিজকে। সো এই ব্যাপারে আপনার কি মতামত? অলরেডি কিন্তু আমরা দেখেছি রিয়েলমি একটা স্মার্টফোনের ক্ষেত্রে বেঞ্চমার্ক বাড়িয়ে দিয়েছিল, আজকে সেটা দেখলাম ওয়ানপ্লাসের ক্ষেত্রে। বিবিকে ইলেকট্রনিক্সের যে সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো রয়েছে, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, এরাই কিন্তু এইগুলো করছে, রিয়েলমিও এর অংশীদার। তো দেখা যাক, এই জিনিসগুলো কিন্তু আমরা টলারেট করতে চাই না। OnePlus আজকে ভারতের মার্কেটে তাদের আরও একটি স্মার্ট ওয়াচ লঞ্চ করে দিয়েছে, OnePlus ওয়াচ কোবাল্ট লিমিটেড এডিশন, এবং দাম রাখা হয়েছে 19,999 টাকা। আমার মতে যথেষ্ট ওভার প্রাইস। IP68 রেটিং রয়েছে, এর সঙ্গে সঙ্গে এখানে অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে, বিভিন্ন ট্র্যাকিং ফিচার্স, এই সমস্তগুলো রয়েছে, এবং কি কলার ফিচার্সও এখানে অ্যাভেলেবেল দেওয়া হয়েছে। দেখা যাক এই স্মার্ট ওয়াচ দেখতে কি আপনাদের ভালো লাগছে, সেটাও অবশ্যই ফিডব্যাকটা জানাবে। OnePlus-এর কথা যখন উঠলেই তখন বলে দিই, OnePlus Nord 2 এই ফোনটা লঞ্চ হওয়ার কথা ছিল 24শে জুলাই। আজকে অ্যামাজনে কিন্তু টিজার পেজ চলে এসেছে, সেখান থেকে আমরা জানতে পারছি না 24শে জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে না, তার ঠিক 2 দিন আগে OnePlus গ্লোবালি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার বাজারেও OnePlus Nord 2 লঞ্চ করবে 22শে জুলাই। দেখা যাক OnePlus যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করতে পারে, তবেই এটাকে ভেবে দেখা যাবে। এরপর আমরা অনেকদিন পরে একটু ওপোকে নিয়ে কথা বলবো। আমরা জানি 14 তারিখ ওপো রেনো 6 সিরিজ আসছে। ওপো রেনো 6 সিরিজের উপর একটা পার্টিকুলার ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি, হয়তো আগামীকাল সকালে আপনারা পেয়ে যাবেন। তবে এটা কোনো খবর না, ওপো এবার আসুস ROG ফোনকে টেক্কা দেওয়ার জন্য তাদের একটা গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন জানা যায়নি, তবে এই ফোনটার বেশ কিছু লাইভ ইমেজ সামনে চলে এসেছে। ওপো এই পেটেন্টটা ফাইল করেছে, দেখতে অনেকটা আসুস ROG ফোন 5 এর মতোই লাগছে, বেশ মোটা সোটা গাট্টা গোট্টা চেহারা লাগছে, স্ট্রং বডি লাগছে। তো দেখা যাক কি স্পেসিফিকেশনের সাথে ওপো এই গেমিং ফোনটা লঞ্চ করে। বিভিন্ন ধরনের ট্রিগার বাটন রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, দেখতে ভালো লাগছে। পরে লঞ্চ হওয়ার সময় খবর দেব। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম অ্যাপেল ওয়াচ কিভাবে একজন মানুষের জীবন রক্ষা করেছিল। আজকে তার আরও একটি অনুরূপ ঘটনা ঘটে গেছে। একজন মিশিগান মহিলা, তিনি অ্যাপেল স্মার্ট ওয়াচ পরেছিলেন, হঠাৎ করে স্মার্ট ওয়াচে একটা নোটিফিকেশন আসে, তার হার্ট রেট নাকি অনেকটাই বেড়ে গেছে। তিনি তার পরিবারকে জানান এবং সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করেন। ডাক্তারের কাছে যাওয়া হয়, রিপোর্ট পরীক্ষা করে দেখা যায় হ্যাঁ সত্যিই তার হার্ট রেট বেড়ে গেছিল, এমনকি তার স্ট্রোক হয়ে যাওয়ার মতো সম্ভাবনা ছিল, তার প্রাণহানি ঘটতে পারত। কিন্তু যেহেতু অ্যাপেল ওয়াচ ঠিকঠাক টাইমে নোটিফিকেশন পাঠিয়েছে এবং তারা ডাক্তারের সাথে কনসাল্ট করতে পেরেছে, তিনি কিন্তু প্রাণে বেঁচে গেছেন। অর্থাৎ আপনি যদি ঠিকঠাক জায়গায় টেকনোলজির উপর ইনভেস্ট করতে পারেন, অবশ্যই সেটা কিন্তু লাইফ সেভিং হয়ে দাঁড়ায়। এটা তার দ্বিতীয় উদাহরণ। আজকে বড় লোকদের জন্য দুটো খবর রয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আইফোনের কথা বলছি। প্রথমে আইফোন 13 সিরিজ নিয়ে কথা বলে নিই। আইফোন 13 সিরিজে একটা লিক এসছে, আইফোন 13 প্রো ম্যাক্স এবং আইফোন 13 প্রো যে দুটো মডেল হবে, সেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে এবং ডাইনামিক চেঞ্জ থাকবে। অর্থাৎ যখন দরকার লাগবে না সেটা 0 হার্জে চলে আসবে, যখন দরকার লাগবে সেটা 120 হার্জ পর্যন্ত পিক আপ নেবে। অন্যদিকে
আইফোন 13 বা 13 মিনি যে ফোন দুটো আসবে সেখানে কিন্তু নর্মাল রিফ্রেশ রেটই থাকবে, কিন্তু 1 বছর পরে যে আইফোন 14 সিরিজ আসবে সেখানে শোনা যাচ্ছে প্রত্যেকটা ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, এমনকি প্রত্যেকটা ফোনে হায়ার রিফ্রেশ রেট অ্যাপেল প্রোভাইড করবে। তো দেখা যাক, আইফোন 14 সিরিজকে নিয়ে এখন ভাবার দরকার নেই, 13 সিরিজকে নিয়ে ভেবে রাখুন। এরপর আমরা সরাসরি চলে আসবো বিজ্ঞানের খবরে। কেমন লাগছে আমাদের বিজ্ঞানের এপিসোড অবশ্যই কিন্তু লাইক বাটনে প্রেস করে জানিয়ে দিতে হবে। অবশেষে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন ডেথ প্রেডিকশন ক্যালেন্ডার। এটা আর নতুন কিছুই নয়, আপনার মৃত্যুর দিন ক্যালেন্ডারে আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনি কবে মরতে চলেছেন সেটা আগে থেকে আপনি জেনে যাবেন। এক্ষেত্রে দুটো উপকার আছে, আপনি আপনার জীবনের সমস্তটা নির্ভয়ে কিন্তু উপভোগ করতে পারবেন, কবে আপনি মরে যাবেন এইটা নিয়ে ভাবতে হবে না। কানাডার বিজ্ঞানীরা কিন্তু অলরেডি এই ডেথ ক্যালেন্ডারকে বাজারে নিয়ে চলে এসেছেন। এই ডেথ ক্যালেন্ডারের নাম দেওয়া হয়েছে রেসপেক্ট। রেসপেক্টের একটা ফুল ফর্ম রয়েছে রিস্ক এভলিউশন ফর সাপোর্ট প্রেডিকশন ফর এল্ডার লাইফ ইন দ্য কমিউনিটি টুল। এটা মূলত আপনার শরীরে যত রোগ আছে সেই রোগের ক্যালকুলেশনের ভিত্তিতে একটা কিন্তু ডেট দিয়ে দেয় যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনার মৃত্যু আসন্ন। তো অবশ্যই একটা ভালো আবিষ্কার বলা যেতে পারে, দেখা যাক আমরা কবে এইগুলোর স্বাদ নিতে পারি। এরপর আমরা সরাসরি চলে আসবো ওপার বাংলার খবরে, এবং ওপার বাংলার তরফ থেকে আজকে ধামাকাদার কিছু খবর রয়েছে। প্রথমেই বলবো ইভ্যালির কথা। ইভ্যালি কিন্তু বাংলাদেশে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, কারণ গ্রাহক এবং মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম নেওয়া 338 কোটি টাকা আত্মসাৎ বা অবৈধভাবে সরিয়ে ফেলার জন্য বাংলাদেশের সরকারকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন যদি এটার এগেনস্টে কেস হয় এবং কেসে যদি ইভ্যালি সত্যি দোষী প্রমাণিত হয়, এই টাকাটা ইভ্যালিকে হয় ফেরত দিতে হবে, তারা যদি ফেরত দিতে না পারে হয়তো বাংলাদেশ থেকে ইভ্যালিকে ব্যান করা হতে পারে। অবশ্যই বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ভালো স্টেপ। এইভাবেই কিন্তু বাংলাদেশের গ্রাহকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। এছাড়াও বাংলাদেশের তরফ থেকে আজকে আরও একটা ভালো খবর রয়েছে, ইনফিনিক্স হট 10s। এই ফোনটা বাংলাদেশে আজকে অফিসিয়াল লঞ্চ করে গেছে। আমরা ফারহান ভাইয়ের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে এটা কিন্তু জানতে পারছি, এবং দাম রাখা হয়েছে 12,990 টাকা। কিন্তু এখানে কোনো রকম আপার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়নি, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর রয়েছে, 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তো এই ফোনটার দাম কেমন লেগেছে এটার ফিডব্যাক কিন্তু আমার অবশ্যই কমেন্ট বক্সে চাই। ভিভোর তরফ থেকে আমি বলেছিলাম ভিভো একটা কিন্তু ড্রোন ক্যামেরা ফোনের ওপর কাজ করছে। আজকে লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু আমরা এর পেটেন্টটা দেখতে পেয়েছি, একদম স্পষ্ট পেটেন্ট। কিন্তু ভিভো কি এটা বাস্তবে রূপান্তরিত করতে পারবে? এখান থেকে ক্যামেরাটা উপরে পপ আপের মতো বেরিয়ে আসছে, ক্যামেরার নিচে একটা ফ্যান লাগানো আছে এবং সেই ফ্যান দিয়ে এই ক্যামেরাটা উড়ে যাচ্ছে, তারপরে আবার ছবি তুলে এসে সেই ক্যামেরাটা সেই প্লেসে বসবে, তারপর ফোনটা বন্ধ হয়ে যাবে, পপ আপটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই একটা ভালো ইনোভেশন বলা যেতে পারে, দেখা যাক ভিভো এটা বাস্তবে দিতে পারে কিনা। এরপর আমরা সরাসরি চলে আসবো রিয়েলমির খবরে। রিয়েলমির তরফ থেকে আজকে দুর্ধর্ষ কিছু খবর রয়েছে। রিয়েলমির যিনি ইন্ডিয়ান সিইও এবং ইউরোপের সিইও আছেন মাধব সেট, তিনি অলরেডি বলে দিয়েছিলেন 20,000 টাকার উপরে যে সমস্ত ফোন আসবে সমস্ত ফোনেই কিন্তু তারা 5G প্রোভাইড করবে। আজকে তারা একদম কনফার্ম করে দিয়েছেন এই বছরে যে কটা দিন পড়ে আছে সেই কটা দিনের মধ্যে 15,000 টাকা থেকে 20,000 টাকার প্রাইস রেঞ্জে, অর্থাৎ 15,000 টাকার উপরে যে কোনো প্রাইস রেঞ্জে ফোন লঞ্চ করলেই সেটা 5G স্মার্টফোন হবে। এবং 2022 সালে গিয়ে 10,000 টাকা প্রাইস রেঞ্জে রিয়েলমি 5G স্মার্টফোন লঞ্চ করবে। অর্থাৎ রিয়েলমির ভাবনা চিন্তা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে। তো একটা 5G স্মার্টফোন লঞ্চ করবে, একই ডিজাইন দিয়ে বিভিন্ন প্রসেসর দিয়ে স্মার্টফোন দেবে, এটাই তো রিয়েলমির নিয়ম, নতুনত্ব তো কিছু দেখতে পাচ্ছি না। রিয়েলমি জিটি মাস্টার এডিশন গতকালই স্পেসিফিকেশন হুবহু আপনাদের সামনে বলে দিয়েছিলাম, আজকে এই ফোনটার দাম চলে এসছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 25 থেকে 30,000 টাকার মধ্যে দাম হবে, কিন্তু সেগুলো বালি পড়তে চলেছে, কারণ চাইনিজ প্রাইস কারেন্সিতে এই ফোনটার দাম হতে চলেছে 37,000 টাকা। হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর রয়েছে, আর ইন্ডিয়ার বাজারে এলে এটা তো অবশ্যই 40,000 টাকার উপরে চলে যাবে। এই প্রাইস পয়েন্টে এই ফোন কেন নেব? এরপর স্যামসাং এর তরফ থেকে একটা খুশির খবর রয়েছে, স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। এই ফোনটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলেন। অবশেষে এই ফোনটা আজকে টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর রয়েছে, অর্থাৎ টিনা সার্টিফিকেশন সেকশনে যখন এনলিস্টেড হয়ে গেছে, আমরা এই মাসে না পেলেও অগস্ট মাসে কিন্তু এই ফোনটাকে অবশ্যই দেখতে পাবো। দাম হবে 50,000 টাকার আশেপাশে, ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে বাংলাদেশে গেলে 60,000 টাকার আশেপাশে। নাথিং, না কিছু নয়, এরকমটা নয়। নাথিং যে ব্র্যান্ডটা আমরা দেখলাম নতুন লঞ্চ করলো কালকেই, সেই নাথিং ব্র্যান্ডের প্রথম প্রোডাক্ট TWS লঞ্চ করতে চলেছে। এই TWSটা ভারতের বাজারে লঞ্চ করবে 27শে জুলাই বা 26শে জুলাই। এই TWSটার দাম কত হবে সেটা আজকে সামনে চলে এসছে, প্রায় $100 কাছাকাছি দাম হবে। ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে 6 থেকে 7,000 টাকা দাম থাকতে পারে। এই TWSটা বলা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট TWS হবে। দেখার খুবই ইচ্ছা আছে, কিন্তু কেনার ক্ষমতা নেই। এরপর
আমরা সরাসরি চলে আসবো Xiaomiর খবরে। MIUI 13 এর বেটা বিল্ড আজকে চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। আমরা 2-1 দিনের মধ্যেই জেনে যাব MIUI 13 এ Xiaomi কতটা ইমপ্রুভ করলো, কি কি ফিচার ছিল, আদৌ কোনো বাগ আছে কিনা। যদিও চায়নার ইউআই থেকে আমাদের ইউআইটা কিন্তু আকাশ আর পাতালের পার্থক্য। আমরা MIUI 12.5 এও দেখেছিলাম চায়নার ইউআই অনেক ফিচার্স রয়েছে এবং সেটা যথেষ্ট অপটিমাইজ। আমাদের এখানে অপটিমাইজেশনের বালাই নেই, যখন তখন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে, এমনকি সেটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসেও ক্র্যাশ করে। গত কয়েকদিন আগে টেক নিউজে আমি বলেছিলাম Xiaomi কিন্তু কোনো রকম ফিজিক্যাল বাটন নেই এই ধরনের একটা স্মার্টফোনের উপর কাজ করছে। আজকে লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা দেখতে পাচ্ছি। এখানে যে রেয়ার ক্যামেরা হাউজিংটা আছে সেটা কিন্তু যথেষ্ট রহস্যময়। এখনো পর্যন্ত কত মেগাপিক্সেলে কি ক্যামেরা রয়েছে জানা যায়নি এবং ফ্রন্টের যে গ্লাসটা রয়েছে সেটা কার্ড ডিসপ্লে রয়েছে। এছাড়াও এখানে কোনো রকম ফিজিক্যাল বাটন নেই। এছাড়াও ফিজিক্যাল কোনো রকম হোল থাকবে কিনা, চার্জিং হোল বা 3.5mm হেডফোন জ্যাক থাকবে কিনা সেটাও কিন্তু এখন অতটা স্পষ্ট নয়। হতে পারে এটা MI Mix 4 যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আসবে সেটার সঙ্গে এটার ডিসপ্লে ডিজাইনটা আমরা দেখতে পেতে পারি। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আজকের টেক এপিসোড অবশ্যই কিন্তু লাইক বাটনে প্রেস করে আপনাদের ভালোবাসা জানিয়ে দিতে হবে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন আইকনটা ক্লিক করতে হবে। গতকাল বলেছিলাম টুইটারে জয়েন করার কথা, আপনারা একদিনে যে 400 পার করে দেবেন টুইটারে ফলোয়ার সংখ্যা আমি বুঝতে পারিনি। সো আপনারা যারা চান অবশ্যই টুইটারে আসুন। টুইটারে সমস্ত টেক আপডেট সবার আগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমরা টেলিগ্রামে ব্যাপারটা অলরেডি বলে দিয়েছি, আপনারা চাইলে আসতে পারেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন অর্ণব গিরি, দাদা OIS UIS এর মধ্যে কোনটা বেশি স্টেবল? দাদা বাংলাদেশ থেকে পাশে আছি, অবশ্যই আপনিও ভালোবাসা নেবেন। EIS হ্যাঁ হার্ডওয়্যার সেটআপ নয়, OIS আর UISটা মেনলি কিন্তু আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে টার্মে আমরা দেখতে পাই। মোটামুটি দুটো একইভাবে কাজ করে। স্যামসাং সব থেকে বেশি UIS এই টার্মটা ইউজ করে, যেটার নাম হচ্ছে আল্ট্রা ইমেজ স্টেবিলাইজেশন আর এটা হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এই দুটোর মধ্যে কিন্তু আর কোথাও কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। আমি দুটোই হাতে কলমে নিয়ে চেক করে দেখেছি। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী